সেনাবাহিনীর অনেক কর্মকর্তাও বৈঠক করতেছে এবং আপনার সম্ভবত গতকালকে সাবেক সেনা কর্মকর্তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন। বর্তমান সেনা কর্মকর্তারাও আছে নাকি ওখানে, কিন্তু ওদের নাম উল্লেখ করেনি। নর্মাল বিষয় না? আপনি এটাই দেখেন যে এইগুলা কেমনে হইতেছে। কারণ হচ্ছে ওদের দরকার সেফ এক্সিট। ডাক্তার ইউনূসের বাহিনীতে যে 17 জন আছে, 17 জন সহ মানে টোটাল 30 জন সেফ এক্সিট। 30 জন কারা? ডক্টর ইউনূসের মন্ত্রী পরিষদ আছে 17 জন, এরপরে কিছু পুলিশ কমিশন আছে, ডিআইজি আছে, তারপরে কিছু ওই সচিব টচিব যাদেরকে আনা হয়েছে বাইরে থেকে, যারা অলরেডি চাকরি অলরেডি শেষ হয়ে গেছিল গা, এই ধরনের বুড়া বুড়া আরো কিছু আনা হয়েছে না, বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। এই 30 জনের একটা সেফ এক্সিট, যে ওরা একটা ইলেকশন কইরা যে ভাই তোরা যে নিবি নে, নিয়ে আনে, আমরা এবার যাই। এইটা হচ্ছে যে মূল। এখন তত্ত্বাবধায়ক আসতে পারে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার গতকাল মন্তব্য করেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বদিউল আলম উনি নিজেও বলছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। দেখেন আমাদের দেশে এই মুহূর্তে যেই সরকারটা আছে ওইটা কি আসলে নিরপেক্ষ? ওইটা তো নিরপেক্ষ না। কারণ ইলেকশন শুরু হয়েছে, ইলেকশনের তফসিল ঘোষণার পরেও দেয়া এই সরকার এনসিপির পক্ষে কথা বলতেছে। এই সরকার ভোট মানুষকে হেতে দিতে উৎসাহিত করতেছে। কেন? ভোট তো যার যার ব্যাপার, আর সরকার তো পক্ষপাত নেওয়ার কথা না। ওদের তো কোনো দায় দায়িত্ব নাই। ওরা তো হচ্ছে যে একটা ভোট করে দিয়ে ওরা চলে যাবে, ঠিক আছে। ওনারা কেন এই ভোট আপনি হেতে দিতে হবে, ভোট আপনি নাতে দিলে চলবে না, আপনি এনসিপির এই ছাত্রদেরকে দিতে হবে, এই দিতে হবে, সে দিতে হবে, এগুলো বলার তো এই সরকারের কোনো যুক্তি নেই। তাহলে আপনি এখন কিভাবে বলবেন যে এই সরকার নিরপেক্ষ? তো নিরপেক্ষ না। এখন বদিউল আলম এতদিন পরে মানে এই সব শেষ করে এখন ওনার বোধোদয়, এতদিন পরে কি ওনার বোধোদয় হয়েছে? এই কথা তো অনেক আগে থেকে অনেকেই বলছে যে নিরপেক্ষ সরকারের দরকার। অনেকেরই দাবি ছিল এটা। আর এটা তো একটা পক্ষপাত দুষ্ট ইলেকশন হয়েছে। দেখেন আপনার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম কোনো ইলেকশন হয় নাই যে টোটালি একটা পক্ষকে বাদ রেখে ইলেকশন। আপনি আসেন নাই নির্বাচনে, সেটা হচ্ছে অন্য কথা। আমি বয়কট করলাম, সেটা হচ্ছে অন্য কথা। যেমন আপনার এরশাদ শাসন আমলে সব দল বয়কট করছিল। 96 15ই ফেব্রুয়ারি ইলেকশন আওয়ামী লীগ সহ আরো অনেকে বয়কট করছিল। এরপরে ধরেন আপনার এই 14 18 বা 24-এ অন্য দল বয়কট করছে, কাউকে কিন্তু নিষিদ্ধ করা হয় না যে আপনি আসতে পারবেন না। কিন্তু এইবার কি হয়েছে? সরাসরি আওয়ামী লীগের নিষিদ্ধ। ঠিক আছে, আমি মানলাম আপনাদের মতন যে আওয়ামী লীগ প্রচুর অন্যায় করছে, দোষ করছে, এই করছে, সেটার বিচার হবে। দাঁড়াইতে দেন আপনি, দেখেন তারা দোষ করলে তো সেটা জনগণ তাদেরকে ভোট দিবে না, ওদের বিচার তো জনগণ করবে, আপনি করেন। আপনি তো আর আটকাইতে পারেন না। আপনি দিতেন ইলেকশন করে, দেখি ইলেকশনে কেমন হইতো। আপনি 17-18 মাস ধরে আপনাকে কে ম্যান্ডেট দিল যে আপনার 17-18 মাস থাকার? আবার এখন যেই সরকার আপনার চালাইলেন, এই সরকার এইখানে তো অন্যান্য এর আগেও তো অনেকবার আমাদের দেশে এরকম ইন্টারিম গভর্নমেন্ট আসছে না, তত্ত্বাবধায়ক ছিল ইন্টারিম। সব সময় কিন্তু ওই নিরপেক্ষ ব্যক্তি খোঁজা হইতো, কে কে নিরপেক্ষ এইভাবে করে। কিন্তু এইবার কি হলো? কোনো খোঁজাখুঁজি নাই। ওনাদের একটা সেট আপ যে এনজিও গ্রাম সরকার বসাবে, ওনারা বসাই দিল সেই সরকার। সেই সরকার এখন ইলেকশন করার জন্য ইয়ে করতেছে। আসলে ইলেকশন হবে কি হবে না সেটাও জানে না। তার নিরপেক্ষ, আসলে নিরপেক্ষ না। এখানে মূল কাহিনী কি জানেন? যে এখানে যে ইলেকশনটা এখন এরা করার চেষ্টা করতেছে বা করতে যাইতেছে, এই ইলেকশনটা একরকম ধরেন আপনার এই দেখেন পাকিস্তানি গভর্নমেন্টের মতো হবে। সেনাবাহিনী সব করে, বন্দুকের নলের আগায় সবকিছু হয়, কিন্তু একটা ওই যে সামনে একটা পর্দা থাকে যে না এখানে সরকার পরিবর্তন হয়েছে। ধর আজকে ইমরান খান আছে, কালকে ইমরান খান জেলে, পরশুদিন আরেকজন আসি গেছে। ওদের সরকারের কিছু করার ক্ষমতা নাই। সেনা প্রধান যা বলে ওরা তাই করতে বাধ্য হয়। সেম ওই আদলের একটা সরকার গঠন করার চেষ্টা হয়েছে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত, এবং ওইটার দিকেই যাচ্ছে।
তা না হলে আপনি ধরেন এই যে এই আপনি তো বয়স হয়েছে, এই বয়সে আপনি কি দেখছেন কখনো কোনো সেনা প্রধান, বিমান প্রধান বা নৌ প্রধান যাইয়া অস্ত্র কেনার চুক্তি করে? বা এত বড় এত ব্যয়বহুল একটা অস্ত্র কেনার চুক্তি, বিমান কেনার চুক্তি, এগুলো তো কোনো সেনাপ্রধান করে না, এগুলো তো সংসদে করে, সরকার করে, যেই সরকারের সেই সরকার। যেখানে মানুষ এখন 1200 টাকার গ্যাস 4800 টাকা দিয়েও পাইতেছে না, 5000 টাকা দিয়েও গ্যাস পায় না, যেখানে খাদ্যপণ্যের দাম হু করে বাড়তেছে, সেইখানে আমি 6 বিলিয়ন 10 বিলিয়ন ডলার খরচ করে আমার যুদ্ধ বিমান কিনে আমি কার সাথে যুদ্ধ করব? আগে তো আমি বাঁচতে হবে, বাঁচতে পারো না আমি যুদ্ধ, আমি খাইয়াই বাঁচি না, আমি যেতেছি যুদ্ধ করার যুদ্ধ বিমান কিনতে। তাও কখন যুদ্ধ বিমান পামু কবে? আমি আরো 10 বছর পরে হয়তো লাগবে, পাবো। এখন অর্ডার করলে তো 10 বছর। আমি 20টা বোয়িং কিনি কেন? এটা ইন্ট্রিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের তো দায়িত্ব না যে আপনি বিমান কেনার চুক্তি, বন্দর দেওয়ার চুক্তি, যুদ্ধ বিমান কেনার চুক্তি, অস্ত্র কেনার চুক্তি, এগুলো তো আপনি করতে পারেন না, এটা সংসদ করবে। জনগণের ভোটে নির্বাচিত সংসদ করবে এগুলা। আলোচনা হবে কোন দেশ থেকে কিনলে সুবিধা হয়, এগুলো আলোচনা হবে, মানুষ জানবে। এরপরে এইখানে তো ওনারা মানে সেনাবাহিনী যেমনে যেটা বলতেছে সেটাই হয়ে যাচ্ছে, সেম একদম ফুল পকেট সেনাবাহিনীর। এটা হচ্ছে যে আপনার পাকিস্তান মডেল। তার মানে হচ্ছে দেশে যত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে সেনাবাহিনীর তত লাভ। যেটা পাকিস্তানে দেখেন সারা বছর আপনি কোনোদিন একটা দিন দেখবেন না শান্তি আছে, কন্টিনিউ গ্যাঞ্জাম লেগেই আছে। আর সেইটা বাংলাদেশও সেম করছে। আর যেমন ওই যে পাকিস্তানের দেখেন আপনার লোকজন যখন খাইতে পায় না, কোনো কিছু আন্দোলন হলে তখনই দেখবেন যে ইন্ডিয়ার সাথে তাদের একটা যুদ্ধ, তখন ওরা ওদের জনগণকে বুঝায়, এই তোমরা কি মনে করো না যে আমরা তো ভারতের সাথে যুদ্ধে আছি, এখন আমরা এক হওয়া দরকার, আপনারা কি মনে করেন? হ্যাঁ 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 স্যার, কথা ঠিক বলছেন, আমরা তো ভারতের সাথে যুদ্ধে আছি। ওকে, সেম সিস্টেম বাংলাদেশে। কোনো কিছু হইলে এই আমরা তো ভারতের সাথে যুদ্ধ হয়েছে, এই আধিপত্যবাদ, ওই যে হাদিরে হত্যা, এটা পুরো একটা প্রি প্ল্যান, জামাত এবং সেনাবাহিনীর প্রি প্ল্যান করে মারলো। মাইরা এখন এই ইন্ডিয়ার আধিপত্যবাদ চরম, চলো মারি, এই আমরা এখন যুদ্ধে আছি, আপনারা কি বলেন? এই মানে একটা গ্যাঞ্জাম দেখায় রাখতে হবে। যেমন আপনি একদম সবকিছুই বাদ দেন, এই মুহূর্তে ঘটনা দেন ইরানের কাহিনী। ইরানের মধ্যে কোনো একটা আন্দোলন দাঁড়া করাইলে 2-3 দিন পরে পিডে সব সবাই ফেলাবে, এরপরে লাগাই দিবে একটা বোমা ইসরায়েলের দিকে, বা হুতি মেরে দে, এই দেখছো 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 ওই মুসলমান মারে, আমরা সব এখন যুদ্ধে আছি, আপনারা সব চুপ করেন, আমরা আগে যুদ্ধ থেকে বের হই, পরে চিন্তা করা যাবে। তো ওই হচ্ছে সিস্টেম। এখন ভদ্রলোক এতদিন পরে, ভদ্রলোক উনি না, অনেকেই মুখ খুলতেছে আস্তে আস্তে, শুধু যে বদিউল আলম উনি না, এরকম অনেকেই আস্তে আস্তে মুখ খুলতেছে। আরো 2-4 দিনে খুলবে। ইন্টারন্যাশনালি তো অনেকে এখন বলছে, এটা হয়তো আরো এই সপ্তাহের ভেতরে বা আগামী সপ্তাহে যদি আরো অনেক ইন্টারন্যাশনালি কথাবার্তা হবে, এগুলো আসতেই থাকবে। তো এগুলো আসতে থাকবে, আমরা শুনতে থাকি, দেখি কি হয় আসলে। এটা হচ্ছে মূল কাহিনী। হায়দার ভাই, যদি এখন এই সরকার নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা যেভাবে ডালপালা মেলছে, তাতে কি আমাদের যে নির্বাচনটা কি থেমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কি? সরি, প্রশ্নটাকে আরেকবার। যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যে কথাবার্তা উঠছে চারদিকে, যেমন বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন কমিশন সংস্কারের প্রধান, নিশ্চিতভাবে বলি যে তিনি এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তোমার মুখ থেকেও যখন এমন কথা আসে, তাহলে কি এমন মনে হয় যে ভিতরে ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়েও কোনো আলোচনা চলছে, কিংবা এরকম গ্রাউন্ড তৈরি করা হচ্ছে? আলোচনা চলছে বা গ্রাউন্ডে। আপনি এর আগেও দেখছেন যে এরকম ইলেকশনের ডেট দিয়েও পরে পিছাইতে, ওই রকম একটা চান্স আছে। তবে ওই চান্সটা হইলেও কি হবে জানেন, এই যে ইনক্লুসিভ ইলেকশনের যেই কথাটা এখন বলতেছে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলো বলতেছে, যেমন গত পরশুদিন আপনার ব্রিটেনের 4 জন এমপিও বলছে যে ইনক্লুসিভ ইলেকশন না হলে এটা কোনো ইলেকশন, এটাকে মেনে নেওয়া যায় না, গণতান্ত্রিকভাবে ইলেকশন করতে গেলে সব দলকে আনতে হবে। তো আন্তর্জাতিক চাপ যত বাড়বে, এর ভিতরে দেশের ভিতরে এটা একটা ক্ষোভ তৈরি হতে হবে।
যতক্ষণ পর্যন্ত না ওই আন্দোলন গড়ে উঠবে বা দেশের ভিতরে মানুষ এটা নিয়ে কথাবার্তা বলবে, ততক্ষণ পর্যন্ত আসলে এরকমই টুকটাক হয়তো দুই একজন বলবে ওরা ইলেকশন করাই দেওয়া যাবে। কারণ হচ্ছে ওদের দরকার সেফ এক্সিট। ডাক্তার ইউনূসের বাহিনীতে যে 17 জন আছে, 17 জন সহ মানে টোটাল 30 জন সেফ এক্সিট। 30 জন কারা? ডক্টর ইউনূসের মন্ত্রী পরিষদ আছে 17 জন, এরপরে কিছু পুলিশ কমিশন আছে, ডিআইজি আছে, তারপরে কিছু ওই সচিব টচিব যাদেরকে আনা হয়েছে বাইরে থেকে, যারা অলরেডি চাকরি অলরেডি শেষ হয়ে গেছিল গা, এই ধরনের বুড়া বুড়া আরো কিছু আনা হয়েছে না, বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। এই 30 জনের একটা সেফ এক্সিট, যে ওরা একটা ইলেকশন কইরা যে ভাই তোরা যে নিবি নে, নিয়ে আনে, আমরা এবার যাই। এটা হচ্ছে যে মূল। এখন তত্ত্বাবধায়ক আসতে পারে, তবে সেটার জন্য একটা আন্দোলন দাঁড়া করাইতে হবে। বিদেশিরা শুধু যদি বলে যে ইনক্লুসিভ করো ইনক্লুসিভ করো, এই আপনারা সব দলকে নিয়ে করেন, বা এটা মানলাম না আমি। আমরা এর আগেও দেখছি এরকম বিদেশিরা অনেকবার বলছে, কেউ মানে নাই। তোরা কোনো মতো একটা ইলেকশন করে দিবে। এখন ইলেকশন করে দিয়ে ওদের কিন্তু ধান্দা, ডাক্তার ইউনূস সহ বাকিদের ধান্দা বা ইউনূস কি এখানে মূলত সেনাবাহিনী, এদেরও ধান্দা যে জামাত নিয়ন্ত্রিত মৌলবাদী গোষ্ঠীর হাতে দিয়ে যাওয়া। কারণ এই মৌলবাদী গোষ্ঠীর হাতে যদি ইলেকশন করে দেওয়া যাইতে পারে নির্বাচনটা, তাইলে ওনাদের সেফ এক্সিটটাও ক্লিয়ার হয় এবং দেশও চরম অস্থিতিশীলতা থাকে কন্টিনিউ। কারণ হচ্ছে যে মৌলবাদীরা পাইলেই দেখবে যে বিএনপি তখন মিছিল করবে, বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা নেবে, শুরু হবে গন্ডগোল। এইগুলা করেই আপনার সবচেয়ে উপকার হবে কার? সেনাবাহিনীর, ওরা ক্ষমতায় থাকবে। সেম আপনার যেটা বললাম যে পাকিস্তান আর বাংলাদেশের মেথড এখন টোটালি সেম, কোনো পার্থক্য নাই। একটু চোখ বন্ধ করে দুটো দেশ চিন্তা করেন, দেখো যে একই রকম চলতেছে। সুতরাং এখন দেশের মানুষ, এখন আওয়ামী লীগ যদি দাঁড়ায় বা বিএনপি, তো আসলে বিএনপি বুঝতেছে, বুঝে না, কিছু করার নাই। আপনি একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের 17 বছর বললো যে খালেদা জিয়া বন্দী ছিল। আওয়ামী লীগের 17 বছর খালেদা জিয়া বন্দী ছিল না। খালেদা জিয়া যে সময়টা জেলে ছিল, পরে শেখ হাসিনার নিজের ইচ্ছাতে, নিজের চেষ্টায় কিন্তু খালেদা জিয়ার জামিন দিয়া হসপিটালে ভর্তি করা হয়েছিল, আপনার যে হসপিটালে উনি মারা গেছেন। এরপরে শেখ হাসিনা যখন দেশ ছাড়লো 5ই আগস্টের পরে, ওই দিনে টিভি ক্যামেরা গেলেন, উনি মেকআপ টেকআপ করে একেবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বললেন। এরপরে গত জানুয়ারিতে ওনাকে ইংল্যান্ডে নিয়ে আসা হইলো, এখানে উনি ট্রিটমেন্ট করে সুস্থ স্বাভাবিক আবার দেশে ফিরে গেলেন। আপনি কি দেখাইতে পারবেন দেশে ফিরে গিয়ে উনি কোনো একটা মিটিং মিছিলে গেছিলেন, উনি কোনো একটা ভার্চুয়ালি কোনো মিটিং এ উনি যোগ দিয়ে কোনো বক্তৃতা দিচ্ছেন, উনি কোনো কথা বলছেন, চুপ। তাই আপনি ট্রিটমেন্ট করে আসছেন, আইসা ঘরে ঢুকছেন, একদম চুপ, কোনো কথা বলবেন না। তার মানে ওরা চাইছে যে মরা খালেদা জিয়া সহ একটা বিএনপি আর জামাত দিয়ে একটা কোন রকম ইলেকশন করাইতে। তারেক জিয়ার আসতে দিবে না, তারেক জিয়া বিদেশে রইল। তারেক জিয়া নিজে বললো যে আমার আশাটা আমার হাতে না। কারণ আসলে সেনা প্রধান বা সেনাবাহিনী চায় না তারেক জিয়া আসুক, কারণ ওদের একটা ভয় যে তারেক জিয়া আসলে আবার যদি বিএনপি দাঁড়াইয়া যায়, আর এই দাঁড়ানোর মধ্যে যদি ইলেকশনে উল্টাপাল্টা কিছু হয়ে যায়, তাহলে একটা সমস্যা আছে। সুতরাং এখানে সমস্যা অনেক রকম হইতে পারে। আপনার এর আগে আপনার অধিকার বলছিল যে 40 জন লোক মারা গেছে গত 1 বছরে। আপনার কি বলে এটার, আপনার বিচার বহির্ভূত হত্যা, আদিলুর রহমান। হ্যাঁ, সেইখানের মধ্যে দেখেন যে 32টা নামই বিএনপির, 32 জন সরাসরি বিএনপির। কারণ আওয়ামী লীগের যেগুলো মারা গেছে এগুলোর কথা বলাও হয়নি। 186 জনের মতো আপনার জেলখানায় মারা গেছে, বিভিন্ন জায়গায় মারছে, প্রতিদিনই মরতেছে, ওগুলা না, বিএনপির স্পেশাল। এবং গত 1 সপ্তাহে দেখেন আরো 3 জন মারা গেছে। তার মধ্যে একটা ছেলে চিটং এ গেছিল বাপের জিয়াফতে, সেইখানে তাকে সেনাবাহিনী ধরে নিয়ে যায়, পরে মৃত অবস্থায় তারা পুলিশের কাছে হস্তান্তর করে। আজকে দেখেন এই ফখরুল ইসলামও বলতে, ডাবলু নামে আর একটা কথা, বিএনপি নেতা, তারও সেনাবাহিনী। এবং আজকে সকালে আরো একটা মারা গেছে, তাও সেনাবাহিনীর হাতে বিএনপি। ঘটনা হচ্ছে যে সেনাবাহিনী তো জানে যে যদি জিতা যায়, যদি বিএনপি আসে, তাহলে তো এটা গ্যাঞ্জাম হয়ে যেত, আমাদের বিরুদ্ধে আবার মামলা হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হবে, এই অফিসারগুলো বাইজা যাবে। একটা সমস্যা আছে, কারণ এখন সেনাবাহিনীর যারা লিড করতে গেলে সব জামাতপন্থী। সুতরাং হেন কোনো কর্ম নাই যেটা করবে না।
আপনার যেমন সেনাবাহিনী কি চাইতেছে আপনার সরাসরি প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্রে ঢুকবে, ভোট কেন্দ্রে। কেন ভোট কেন্দ্রে আপনি কেন ঢুকবেন? কেন্দ্রের ভিতর তো আপনার কোনো না, আপনার কাজ তো বাইরে, কিন্তু ওরা বারবার চাপ দিতেছে ওরা কেন্দ্রে ঢুকতে পারবে। কিছু ভিডিও ভাইরাল এখন, সন্দীপ 3, নোয়াখালী, এরকম মিডিল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে পোস্টাল ভোটগুলো আছে এগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিছে অলরেডি জামাতের লোকজন। তারা টোটাল ভোটগুলোকে এম্বাসি থেকে আইনা নিজেরা সব কাট করা, ভোট দিয়া সিল করা, প্যাক করা ওগুলো এম্বাসিতে পৌঁছাচ্ছে যে এগুলো সব আপনারা বাংলাদেশে পৌঁছান। মানে প্রতিটাতে 3000 থেকে 4000 ভোট এক একটা দেশে, ক্ষেত্র বিশেষ আরো বেশি, যেমন লন্ডন, তারপরে ফ্রান্স, এগুলো তো আরো বেশি, আমেরিকা আরো বেশি, ইটালি মিটালি ইউরোপে আরো বেশি। একটা জিনিস দেখেন, আপনি একটু খেয়াল করলে দেখবেন মিনিমাম 40 থেকে 50টা আসনের ডিফারেন্স হবে 1 থেকে 3000 ভোটের মাঝখানে। তাহলে এই 3 থেকে 3500, 4000, 5000 ভোট যদি আসন আরে যদি শুধুমাত্র জামাতের কাঁধেই যেত, জামাত তো আগেই অলরেডি বেরোই আছে। এরপরে তারা কি করছে, সারা বাংলাদেশে 180টা আসন চিহ্নিত করছে। এই আসনগুলোতে বিএনপি এবং জামাত ফাইট করলে সর্বোচ্চ হয়তো 5 থেকে 10,000 বা 20,000 ভোটের ব্যবধানে হারবে। সেই 180টা আসনে করছে কি তারা অন্য 120 আসনে, যেখানে মানে জামাত খুব অবস্থা খারাপ, যে 1 লাখ 1.5 লাখ ভোটে হারবে, সেইখানে সমস্ত ভোটার না, প্রায় 30 থেকে 40% ভোটারকে ট্রান্সফার করে আনা হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটগুলো। এখন ওই প্রার্থীর ওই লোক আসুক চাই না আসুক সেটা ব্যাপার না, বা জামাতের এরা চইলেও আসতে পারে, আগের দিন রাইতে এইসব ভোট কেন্দ্রে দাঁড়া যাওয়া ভোর 5টায়। এইভাবে চলতেছে অবস্থা। তা এই অবস্থা যখন যদি পরিকল্পিত একটু খোলা চোখে দেখলে সবাই বোঝা যায়। সুতরাং এখন এই নতুন করে তত্ত্বাবধায়ক আনতে হইলে আওয়ামী লীগের সঠিকভাবে দাঁড়াইতে হবে। ইন্টারন্যাশনাল যে প্রেশার আছে এটা আরো বেশি পড়তে হবে, যাতে একটা হই হই রই রই বাজে। যদি ওইটা করতে পারে তাহলে তো নতুন করে আবার তত্ত্বাবধায়ক আসবে, আওয়ামী লীগ হবে। কারণ তাহলে এমন কোন পাগল তো আমি দেখতেছি না ডোনাল্ড ট্রাম্পের মতো, যাইসা ওই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টে যেরকম নিয়ে গেছে এরকম নিয়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকারও তো স্বার্থ আছে বাংলাদেশে, কারণ এখানে একটা ঘাটি টাটি হইলে তারপরে চায়না, ইন্ডিয়া সবগুলোর দিকে চোখ রাখা যায়, তো লাভ না। রাশিয়া সবার উপর চোখ রাখা যায়। রাশেদ হায়দার ভাই একজন জেলার ডিসি হচ্ছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। গতকাল রাতে দেখলাম, আমি জেলার নাম উল্লেখ করব না, ডিসি মহোদয় তিনি হ্যাঁ ভোটের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছেন। তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা। এখন সহকারী রিটার্নিং হচ্ছে ইউনো। এখন ইউনো যদি সেম প্রচার চালায় তাহলে মানে এই ভোটটা আসলে কি হতে যাচ্ছে? এই যে হানা ভোটের বিষয়টা, সরকার নিজেই যদি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালায়, এদিকে প্রধান উপদেষ্টা স্বয়ং, সেটা তো আপনি প্রথমেই বললাম যে সরকার নিজেই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাইতেছে। সরকার নিজে যেটা এনসিপি কইতেছে হ্যাঁ ভোট দাও, কিন্তু এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষরই করে নাই। এখন এদের তো হচ্ছে যে হ্যাঁ ভোটে জিতেইতে হবে, হ্যাঁ ভোট জিতে দেবে, এটা নিয়ে সরকার কাজ করছে। কেন এই সরকার কাজ করবে? ওনাদের কামটা কি? ডিসি এসপি ওনারা তো নিরপেক্ষ থাকার কথা, এখানে তো ওনারা কথা বলা, এটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক দলগুলোই বলবে হ্যাঁ না না। এই 17 জন সরকারের যে 17 জন ডিসি, এরা কি জনপ্রতিনিধি নাকি? এরা কি মাস পিপলের ভোটে নির্বাচিত ডিসি নাকি এরা? না না, তিনি তো নির্বাচনের দায়িত্বে আছেন, দায়িত্বে না থাকলে তিনি বলুক, যেখানে সরকার করতেছে, যেখানে সরকারই কইতেছে হ্যাঁ ভোট দেন, সেখানে ডিসিএসপি গুলো তো এদের চাকর। যেখানে আপনার সিস্টেম বলতেছে হ্যাঁ ভোট দিতে হবে, সেখানে ডিসিএসপি রা কি? তো এরা তো এই হ্যাঁ ভোট দেওয়ার পেছনে এত উৎসাহ উদ্দীপনা, হ্যাঁ ভোট তো চাইতেছে একমাত্র জামাত ইসলাম আর এনসিপি। আপনারা তো প্রথম থেকে ওইটাই বুঝাইতেছি যে ওরা এমন ভাবে লাগছে যে ক্ষমতায় জামাতরে আনবে, জামাত এনসিপি আনবে, আর নিয়ে এবার কারণ সেনাবাহিনী চাইতেছে ওইটা। সেনাবাহিনীর অনেক কর্মকর্তাও বৈঠক করতেছে, এবং আপনার সম্ভবত গতকালকে সাবেক সেনা কর্মকর্তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন জামাত ইসলাম, বিশাল বৈঠক।
আর বর্তমান সেনা কর্মকর্তারাও আছে নাকি ওখানে, কিন্তু ওদের নাম উল্লেখ করেনি। নর্মাল বিষয় না? আপনি এইটাই দেখেন যে এইগুলা কেমনে হইতেছে। যেই দল যুদ্ধাপরাধী, একটা দল যুদ্ধাপরাধ করছে, যেই দল মৌলবাদী দল, যেটা সেই দলকে প্রোভাইড করতে হয় সরাসরি আমাদের সেনাবাহিনী এবং প্রশাসন এবং সরকার, তাদের কাছে আসবো।